শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধ্যার মাছরাঙা সংবাদে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকা সহ পাশের 5 জেলায় 300-রও বেশি অবৈধ ইটভাটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই আদেশ বাস্তবায়ন করবে। এদিকে দেশের সবচেয়ে বেশি বায়ু দূষিত জেলা গাজীপুরের সাধারণ মানুষ শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে ভুগছেন। করোনার প্রভাবে এই বছরও দেরিতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। 19শে জুন এসএসসি এবং 22শে আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে বাড়বে বিষয়, এসএসসিতে পরীক্ষা হবে 9টি আর এইচএসসিতে 12টি। পাঠ্যসূচি হবে সংক্ষিপ্ত। নম্বর বিভাজনেও পরিবর্তন আনা হয়েছে। ষষ্ঠ দিনের মতো ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভের দিকে পাঠানো হয়েছে নতুন আরও সেনা। গতকালের বৈঠকে সফল না হলেও আলোচনা চালাতে একমত দুই পক্ষই। রুশ আগ্রাসনে আতঙ্কে ইউক্রেন ছাড়ছেন মানুষ। অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবারে বিস্তারিত। আদেশের কপি পাবার 15 দিনের মধ্যে ঢাকা সহ আশেপাশের 5 জেলার 3 শতাধিক অবৈধ ইটভাটা গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ আদেশ বাস্তবায়ন করবে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে উচ্ছেদ কার্যক্রম চালালেও একেবারে ধ্বংস করে দেওয়ার বিষয়ে নিজেদের অপারগতা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। শুনানিতে আদালত জানায়, পরিবেশের দিকে না তাকিয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানসিকতা দূর করতে হবে। এর আগে 5 জেলার ডিসিরা অবৈধ ইটভাটার তালিকা আদালতে জমা দেন। এদিকে বায়ু দূষণে রাজধানীকে হটিয়ে শীর্ষে উঠে এসেছে গাজীপুর। সম্প্রতি বেসরকারি একটি সংস্থার তথ্যে বলা হয়, নানা উন্নয়নমূলক কাজের দীর্ঘসূত্রতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ, ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গীতে ঢুকতেই ধুলায় দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। চান্দনা থেকে গাজীপুর শহর সর্বত্র ধুলার রাজত্ব। দূষিত বাতাসের কারণে শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। ধুলাবালু চোখে গিয়ে আমার চোখে দেখতে পারি না, এর জন্য দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। রোগ ব্যাধি হইতেছে, ফুসফুসে কাশ হইতেছে, এটাতে অনেক সমস্যা হইতেছে। এই সমস্যা থেকে যেন আমরা দ্রুত মুক্তি পেতে পারি। পরিবেশ অধিদপ্তরের একদিনের হিসেবে দেখানো হয়, জেলায় প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার সর্বোচ্চ উপস্থিতি ছিল 263.51 মাইক্রোগ্রাম। অন্যদিকে ঢাকার বাতাসে একই দিনে এর উপস্থিতি ছিল 252.93 মাইক্রোগ্রাম, যেখানে বায়ুতে অতি ক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান 65 মাইক্রোগ্রাম। মাত্রা ছাড়া বায়ু দূষণ মানবদেহের পক্ষে খুবই ক্ষতিকর বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিভিন্ন ধরনের ধুলা বালি ময়লা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে নেই এবং বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যালস আমাদের ফুসফুসে যায়, তখন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, নাকের সমস্যা আর দীর্ঘমেয়াদী কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। বায়ু দূষণে গাজীপুরের এখন প্রধান কারণ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ এবং ফ্লাইওভার নির্মাণ। আপনি দেখবেন যে লো কোস্ট টেকনোলজি ইউজ করে যে মাটি কুটতেছে, মাটি আর ডেকে রাখতেছে না, অথবা বারবার যে পানি ছিটানো বা উন্নত প্রযুক্তিতে ডাস্টকে কন্ট্রোল করা, সেটাও করা হচ্ছে না। গবেষণায় বায়ু দূষণের কারণ হিসেবে বিআরটিএ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য, গড়ে ওঠা ইটভাটা ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং আবর্জনা পোড়ানোকে চিহ্নিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব কারখানায় ইটিপি আছে, কিন্তু আসলে ইটিপি সঠিকভাবে পরিচালনা করে না। কিন্তু এত ব্যাপক শিল্প কারখানা আসলে হিউম্যানলি মনিটর করা খুব ডিফিকাল্ট। আমরা এটা নিয়ে একটা টেকনোলজি ইনোভেটিভ আইডিয়া নেওয়া যায় কিনা, যে আমরা ধরেন ওইখানে কোনো সেন্সর যে চালু করলে পরিবেশ অধিদপ্তর থেকে, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের কাছে রীতিমতো এটা তালিকা করা হয়ে গেছে। প্রথমবারের মতো 64 জেলার বায়ু দূষণের উৎস, পরিমাণ
এবং ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে গবেষণা করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। গত বছরের 6 জানুয়ারি থেকে 6 এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় প্রতিবেদন। মাছরাঙা নিউজ ডেস্ক। মিথ্যা বলে যারা বিমার টাকা দাবি করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বিমা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। 1960 সালের 1 মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়ে বিমাকে পেশা হিসেবে নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু। দিনটি স্মরণে বিমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। অনুষ্ঠানে এই খাতের উন্নয়নে ভূমিকা রাখা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন সহ 5 জনকে বিশেষ সম্মাননা ও 2 প্রতিবন্ধীকে দেওয়া হয় বঙ্গবন্ধু সুরক্ষা বিমা সনদ। এই খাতকে ডিজিটাল করার তাগিদ দিয়ে অসৎ বিমা গ্রহীতাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শেখ মুজিব রাজনৈতিক নেতা, তার রাজনীতি যেমন নিষিদ্ধ ছিল, আবার টাকাটা দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেই দিতে চায় না। আর একটা হচ্ছে এই মিথ্যা একটা ঘটনা ঘটিয়ে সেখান থেকে টাকা নেওয়া। এই দুটো বিষয়ে আমি মনে করি খুব বেশি নজর দেওয়া দরকার। আবার এটা পেতে যেয়ে যেন কোনো ঝক্কি ঝামেলা পোহাতে না হয়। দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান এখনও 1% কম। এই খাতকে এগিয়ে নিতে শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন হিরজুন মীরা। দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না বিমা খাত। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান এখনও নগণ্য। হিসেব বলছে 2020 সালে বিমা খাতে প্রিমিয়ামের পরিমাণ ছিল 12,317 কোটি টাকা, আর 2019 সালে ছিল 12,457 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির মাত্র 0.49%। যে কোনো খাতের উন্নয়ন এবং সেই খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। আপনার যারা কাজ করবে এই সেক্টরে, যারা এই সেক্টরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করবে, মার্কেট এক্সপ্যানশন করবে এবং এইখান থেকে বিভিন্ন রকম নতুন নতুন পণ্য নিয়ে আমাদের বাজারে যারা ক্রেতা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করবে, এইখানে একটা বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা আস্থার সংকট। এ খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে বরাবরই। সেই সাথে আছে বিমা দাবি পরিশোধ না করা আর কমিশন প্রথার অপব্যবহারের বিষয়টি। এছাড়া এখনো আধুনিকায়ন হয়নি দেশের বিমা খাতে। পলিসি বিক্রি হয় পুরনো পদ্ধতিতে। সব মিলে গ্রাহক আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে খাতটি। আইডিআর হলো 2011-তে, এর আগ পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ ছিল না, যে যার মতন চলছে এবং তার জন্যই কিন্তু মানুষের দাবিনামাগুলো পরিশোধ হতো না টাইমলি। এখন কিন্তু পরিশোধ হচ্ছে। এখন কিন্তু দেখেন পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে গেছে দাবি দেওয়া পরিশোধে। বিমা খাতকে গুরুত্ব দিতে 2011 সালে গঠন করা হয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা আইইডিআর। কিন্তু এ পর্যন্ত জনবলের অভাবে 11 বছর ধরে সংস্থাটি চলছে অসম্পূর্ণভাবে, যেখানে দেশের 61টি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 7,000-এর মতো, আর শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কর্মকর্তা কর্মচারী প্রায় 300 জন, সেখানে আইইডিআর এর জনবল মাত্র 50 জন। বাইরে যদি যান, এক একজন কিন্তু এক একটা সাইড নিয়ে স্পেশালাইজড হয়ে রয়েছে। কেউ এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স করছে, কেউ মোটর ইন্স্যুরেন্স করছে, কেউ এভিয়েশন ইন্স্যুরেন্স করছে, কেউ মানে প্রপার্টি ইন্স্যুরেন্স করছে। কিন্তু এরা এই কয়েকটা জিনিস, ফায়ার মেরিন, এই কয়েকটা ক্লাস বিজনেসের উপরে নিজেদেরকে কনসেন্ট্রেটেড রেখেছে। তো আর নতুন যেসব রিক্রুটমেন্টগুলো রয়েছে তাদেরকে মানে ইনকারেজও করা হয়নি, সেরকম কোনো সিস্টেম ছিল না যে তাদেরকে প্রফেশনালি ডেভেলপ করার জন্য কিংবা প্রফেশনাল ডিগ্রিগুলো নেওয়ার জন্য কিংবা প্রফেশনাল ইনস্টিটিউটগুলোর সাথে অ্যাটাচড হওয়ার জন্য। দেশে বর্তমানে বিমা কোম্পানির সংখ্যা 81টি, যার মধ্যে সাধারণ বিমা কোম্পানি 45টি আর জীবন বিমা কোম্পানি 33টি। হিরজুন মীরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলতি বছর 19 জুন এসএসসি ও 22 আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংক্ষিপ্ত পাঠ্যসূচিতেও বিষয় কমিয়ে এই দুটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে, যে কারণে প্রশ্নপত্রের নম্বর বিভাজনেও আনা হয়েছে পরিবর্তন। আনোয়ার হোসেনের রিপোর্ট। করোনার কারণে চলতি বছরও বিলম্বে নেওয়া হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এবছর 19 জুন এসএসসি ও 22 আগস্ট এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ক্লাস না হওয়ায় এবারও সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে হবে পরীক্ষা, তবে বাড়বে বিষয়। এসএসসিতে পরীক্ষা হবে মোট 9টি পত্রে, বাদ যাবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়গুলো। এগুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এইচএসসি পরীক্ষা হবে মোট 12টি পত্রে। সাবজেক্ট ম্যাপিং হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে। আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী ভ্যাকসিনেশন পেয়েছে, সেজন্য আমাদের এই বছরের আরো একটু বিস্তৃত পর্যায়ে আমরা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছি। সেক্ষেত্রে আমাদের এই যে এসএসসি পর্যায়ে 9টি পত্র এবং এইচএসসি পর্যায়ে 12টি পত্র নেওয়ার আমাদের সিদ্ধান্ত হয়েছে, এবং সেটাও আমরা কিছুটা, যেহেতু আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমাদের যে নির্ধারিত যে সিলেবাস আছে সেই সিলেবাসটি আমরা কমপ্লিট করতে পারিনি, সেই জন্য আমরা সিলেবাসের কিছুটা সংক্ষিপ্ত রূপ করে আমাদের পরীক্ষার মান বন্টন এবং সময় বন্টন কিছুটা কমিয়ে আমরা এই পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করছি। যেসব বিষয় ব্যবহারিক নেই সেগুলোতে পরীক্ষা হবে 55 নম্বরের। এক্ষেত্রে প্রশ্নপত্রের নম্বর বিভাজন রাখা হয়েছে সৃজনশীলে 40 ও এমসিকিউতে 15, আর ব্যবহারিক সহ বিষয়ে পরীক্ষা হবে 45 নম্বরের। প্রত্যেক বিষয়ের জন্য সময় দেওয়া হবে মোট 2 ঘন্টা। সেই অনুযায়ী আমাদের অন্যান্য কার্যক্রমগুলো আমরা নিয়েছি। সেটা হলো আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, যে সিলেবাসটি এখন শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমে এবং অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করছে, সেই সিলেবাসটি আমরা অলরেডি প্রকাশ করেছি। তার মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এটাকে আরও পুনর্বিন্যাস করে আমরা প্রকাশ করেছি। আমাদের যে সময়টা দিয়েছি এসএসসি পরীক্ষা জুনে, তার আগেই আমরা আশা করি যে আমাদের যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসটির শ্রেণী কার্যক্রম এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে এর শিখন ফল শেষ হবে, এবং সেইভাবে আমরা একটা প্রস্তুতিমূলক পরীক্ষা নেব। এসএসসির ফর্ম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ 13 এপ্রিল এবং এইচএসসির 8 জুন। এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ 19 মে এবং এইচএসসিতে 14 জুলাই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে কমিশনারদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও জানান, বর্তমান কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সফল হবে কি হবে না সেটা ভবিষ্যতেই বলতে পারবে। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা। রাজনীতির কোনো প্রেশার আমাদের কারোর মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনভাবে কাজ করব। সফলতা কি হয় সেটা ভবিষ্যৎ বলতে পারে। যেহেতু একটা দায়িত্ব আসছে যে আগামী নির্বাচনটা করার জন্য কিভাবে তাদের সাথে আমরা যোগাযোগ করব, কিভাবে মোকাবেলা করব, এগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা চেষ্টা করব। ছুটির দিন না হলেও আজ বইমেলায় আসা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এতে বেশ খুশি প্রকাশক, বিক্রেতা, লেখকরা। বিক্রেতারা জানান, এবছর বইমেলায় প্রচুর ক্রেতা পাঠকের সমাগম হচ্ছে। এবারের মেলায় তরুণ পাঠকদের উপস্থিতি অনেক বেশি, যে কারণে বেচা বিক্রি বেড়েছে বিজ্ঞান ও ইতিহাস নির্ভর বইয়ের। আজ বইমেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই কারাগারের রোজনামচার আদলে একটি শিল্পকর্মের উদ্বোধন করা হয়। মেলায় স্বাস্থ্যবিধি মেনে চলছেন মানুষ। এদিকে 15তম দিনে নতুন বই এসেছে 79টি। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা সহ পাশের 5 জেলায় 300-এর বেশি অবৈধ ইট ভাটা ভাঙতে হাইকোর্টের নির্দেশ। বায়ু দূষণে গাজীপুরে মানুষের শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগ। 19 জুন এসএসসি এবং 22 আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা। পাঠ্য সংক্ষিপ্ত হলেও বাড়ছে পরীক্ষার সংখ্যা। ইউক্রেন ইস্যুতে আলোচনা ও হামলা একসাথে চালাচ্ছে রাশিয়া। পাঠানো হয়েছে নতুন সেনা। আতঙ্কে ইউক্রেন ছাড়ছে মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন কিংবা অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনো বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।